বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। কথা হচ্ছিল সহকর্মী হাজিবুর রহমান বিলুর সঙ্গে। তিনি একটি অভিযোগ করলেন যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে একটা স্থাপনা তৈরি করা হচ্ছে যেটি সংরক্ষিত এলাকার মধ্যে। আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি এই বিষয়ে বলছি সাউথ এশিয়ান ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট। এই প্রজেক্টটা আমাদের এশিয়ান ডেভেলপমেন্টের ব্যাংকের সহায়তায় আমরা বাস্তবায়ন করছি। তো এখানে যেটা কথা উনি বললেন স্থাপনাটার কথা, এটা একটা আনসার সেট তৈরি করা হচ্ছে আমাদের মিউজিয়ামের পিছন দিকে। একটা মিউজিয়ামের সিকিউরিটির জন্য, শুধু মিউজিয়াম না, আমার পুরো এলাকার সিকিউরিটির জন্য আনসার থাকা আমার বাঞ্ছনীয়, এবং আনসারতে থাকতে হলে তাদেরকে একটা শেড তৈরি করে দিতে হবে। ওই শেডটাই আমরা তৈরি করছি এখানে। ওই মিউজিয়ামের পিছন থেকে করা হচ্ছে সিকিউরিটি, মানে সিকিউরিটিটাকে যাতে সিকিউর থাকে আমাদের অ্যান্টিকুইটিগুলো বা আমাদের সাইটটা, তার জন্য করা হচ্ছে এখানে। আমি মনে করি না যে কোনো আর্কিওলজিক্যাল কোনো আইন ভঙ্গ করা হচ্ছে। এবং জিনিসটা হচ্ছে একটা শেড, একতলা, এটা কোনো হাই রাইজে কোনো বিল্ডিং হচ্ছে না, ইভেন দোতলাও না। সুতরাং এটা আমি মনে করি না যে এখানে কোনো সংরক্ষিত এলাকার কোনো রকম না, সংরক্ষিত এলাকার মধ্যে না। এখানে যেখানে মানে মিউজিয়ামের পিছন দিকে হচ্ছে, তবে দেখা যাচ্ছে যে না, এর মধ্যে একটা বড় রকমের সংকট আছে। সংকট হচ্ছে আমরা কতটা ভেবে করি জানি না, 2010 সালের 13 মেতে সংসদে একটা বিল পাস হয় এবং সেই বিল অনুযায়ী বিনোদন, সেবামূলক সুবিধা এগুলো প্রত্ন অঞ্চলে মানে পর্যটনকে বিকাশ করার চিন্তাটা মাথায় রেখে এগুলো স্থাপনা তৈরি করা যাবে। যেটা 1968 সনের যে প্রত্ন আইনের 19 ধারা, সেটা সাংঘর্ষিক। সেখানে স্পষ্ট বলা আছে এটা করা যায় না এবং পৃথিবীর কোথাও করাও যায় না। এবং এটা করতে গিয়ে দেখেন যে অনেক আগে পাহাড়পুরে যদি আমরা যাই, পাহাড়পুর বিহার আগে যখন যেতাম দূর থেকে পুরো সাইডটা চোখে পড়তো, যা পড়া উচিত। কিন্তু এখন মাঝখানে শেড বানানো হয়েছে লম্বা করে, গোডাউন, সেখানে টেরাকোটাগুলো তুলে তুলে ওখানে রাখা হয়, রেপ্লিকা লাগানো হচ্ছে বাইরে, যেটা একেবারেই সাইডটাকে নষ্ট করে ফেলা। আপনি জানবেন যে স্টোনহেঞ্জ যেটাকে আমরা বলি মেগালিথিক কালচার, ইংল্যান্ডে যেটা আছে, শুধু ওইটাকে ভিজিবল রাখার জন্য 4-5 কিলোমিটার দূর পর্যন্ত কোনো স্থাপনা করতে দিচ্ছে না। ওদের সেই সঙ্গতি আছে, করছে। এখন এটা করতে গিয়ে যেটা হচ্ছে, প্র্যাকটিক্যালি আমরা দেখেছি সে ধরেন এই রকম সুবিধাটা থাকার কারণে জেনে না জেনে অনেক ক্ষতি করছি। যেমন বাগেরহাটে যদি যান, 60 গম্বুজ মসজিদ তো নষ্ট হয়েই গেছে। 60 গম্বুজের ভেতরটা এটা সুলতানি যুগের মসজিদ, যখন প্লাস্টার সিস্টেমটা আসেনি। আপনি এখন 60 গম্বুজ মসজিদের মতো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তার ভেতরে গেলে দেখবেন চোখ বন্ধ করে যদি ভেতরে ছেড়ে দেয় বুঝবেন যে 19 শতক বা 20 শতকের মসজিদ কিনা, মোটা প্লাস্টার করে সব ঢেকে ফেলা হয়েছে। আপনি খানজাহানের মাজারের সামনে যে ঘাট, খানজেলি দিঘি যেটা, এই ঘাটটি একটাই মাত্র উদাহরণ ছিল সুলতানি যুগের ঘাট, পাকা ঘাট, ইটের ঘাট। ওটা এখন চমৎকার টাইলস দিয়ে মোড়ানো। কে মুড়িয়েছেন? পাশে একটা পাথরের মধ্যে লেখা আছে স্থানীয় এমপি এটা করে ফেলেছেন। তিনি জানেনও না যে এটা প্রত্ন আইনের বিরুদ্ধে কাজ করছেন। এগুলোর ব্যাপারে দেখভালের দায়িত্ব কার? এটা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দেখভালের দায়িত্ব। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বাজেট সংকটের কথা আপনি বললেন, যে আমরা জানতে পেরেছি পানাম নগর সেটাকে সংরক্ষণের জন্য বেসরকারি খাত থেকে বেশ কয়েকবারই বিভিন্ন রকম টাকার একটা একটা ফান্ড এসেছিল, তো সেগুলো অধিদপ্তর গ্রহণ করেনি, এরকম একটা না, এই কথাটা ঠিক নয়। কোনো ফান্ড আসেনি, পানাম নগরের জন্য আসেনি। যেটা এসেছিল, আপনারা বড় সর্দার বাড়ি আছে যেটা লোক কারুশিল্পের ভিতরে, যে এটা ওইটার জন্য এসেছে এবং ওটা তৈরি এখন প্রায় শেষ পর্যায়ে, ওটা শেষ পর্যায়ে আছে। তবে পানাম নগরের জন্য আমরা ফান্ড খুঁজছি, কারণ আমাদের দেশে তো বিভিন্ন খাতে দাতাদের কাছ থেকে আমরা নানা রকম অনুদান পাই, নানা রকম স্বল্প সুদের ঋণ পাই, নানা রকম সুবিধা পাই। আপনারা কি প্রত্নতাত্ত্বিক আমাদের নিদর্শনগুলো সংরক্ষণের জন্য এমন কোনো উদ্যোগ নিয়েছেন কি? যে হ্যাঁ নিয়েছি। আমি বলি, যেমন ধরেন পানাম নগরেরটা নিয়ে আমাদের এখন কয়েকটি দেশের সাথে কথা চলছে যে পানাম নগরের আমরা আশা করছি যে হয়তো আমরা সেটা পাবো সাহায্য। পুরান ঢাকা নিয়ে কাজ করছেন আপনি দীর্ঘদিন। পুরনো ঢাকার এই প্রত্নতাত্ত্বিক যেই স্থাপনাগুলো, সেগুলো কি অবস্থায় আছে এখন? পুরান ঢাকার স্থাপনাগুলো নিয়ে যে কথা বলতে হয় সেটা হলো খুবই একটা আমরা কি বলবো, হতাশাজনক একটা অবস্থায় এখন চলে আসছি মনে হয়। এবং যার জন্য বাধ্য হয়ে একের পর এক
আইনগত স্টেপ নিতে বাধ্য হচ্ছি, আমরা রিট আমাদের করছি। চোখের সামনে যে স্থাপনাগুলো আছে সেগুলো সংরক্ষণে যদি এভাবে ব্যর্থ হয়, তাহলে যেগুলো রিমোট এরিয়ায় দূর অঞ্চলে আছে সেগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব? এটা কেন পারছি না আমরা? পুরান ঢাকা ব্যাপারটা হলো সবচাইতে প্রথমে যে জিনিসটা আমাদের করা দরকার সেটা হলো যে মূল যে নগর পরিকল্পনার মধ্যে হেরিটেজের একটা ইম্পর্টেন্ট যা অবস্থান রয়েছে সেটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। এটাকে প্ল্যানিংয়ে, আরবান প্ল্যানিংয়ের মধ্যে হেরিটেজ কনজারভেশনটাকে, কালচারাল প্রিজার্ভেশনটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা না করতে পারলে বা না করা পর্যন্ত আমরা কনস্ট্যান্টলি ফাইট করছি। কার সাথে ফাইট করছি? আমরা এই মুহূর্তে একটা হেরিটেজ লিস্ট নিয়ে কাজ করা হচ্ছে। এই হেরিটেজ লিস্ট নিয়ে যখন কাজ করছি তখন আবার আমরা আপনাদের টিভি প্রোগ্রামের সাথে গেলাম আমরা লালবাগে, ওখানে আপনাদের দেখবেন একের পর এক বিল্ডিং ভাঙা হচ্ছে, যে বিল্ডিংগুলো কিন্তু এই হেরিটেজ লিস্টে হয়তো গ্রেড 1 বিল্ডিং হিসেবে ইনক্লুডেড হতো। তো এখানে যারা রেগুলেটর আছেন ওনারাও তো এখানে এই হেরিটেজ লিস্টের জন্য কাজ করছেন, কমিটির মধ্যে আছেন। তো আমরা তো এক্সপেক্টই করতে পারি অ্যাটলিস্ট কোর্ট থেকে যখন একটা অর্ডার আছে, আপনি হয়তো জানেন যে 2011 সালে যখন জেলা পরিষদ বিল্ডিং ভাঙা হচ্ছিল, আপনারা যে আইনি প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন এ থেকে কি কোনো সুফল পাচ্ছেন? আইনি সুফলের জায়গাটা এটা হয়েছে যে গত 2 বছর আগে একটা রিট করা হয়েছিল, সেই রিটের প্রেক্ষিতে কোর্ট থেকে নির্দেশনা দেওয়া হয় সরকারকে যে ঢাকা সহ সারা বাংলাদেশে তালিকা প্রণয়ন করার জন্য, এবং একটা টাইম বেঁধে দেওয়া ছিল। সেই সময় তো পার হয়েছে প্রায় 1.5 বছর 2 বছর হতে চললো, এবং এই অবস্থায় আমরা তখন কারা দিবে এই তালিকা? কাদের দায়িত্ব এটা? সরকারকে এটা নির্দেশ দেওয়া হয়েছিল যে কালচারাল মিনিস্ট্রি এবং ওয়ার্কস মিনিস্ট্রি তারা আরবান ডেভেলপমেন্ট কমিটির মাধ্যমে এটা তালিকাটা প্রণয়ন করবেন। এবং এই তালিকাটা যেটা প্রণয়ন করার কথা ছিল প্রায় 1.5-2 বছর হয়ে যাওয়ার পর আমরা তখন বাধ্য হয়ে আবার কন্টেম্পট নোটিশ ফাইল করি, এবং তারপরে দেখা গেল হেরিটেজ কমিটির আবার কিছু মিটিং হলো এবং এখন একটা তালিকাটা প্রণয়ন করার কাজটা বেশ জোরে সোরে চলছে। ঠিক এরকমও একটা জায়গায় যেখানে আমরাও কিছুটা একটা ট্রুসের মতো বলবো, এটা মানে আইনগত অবস্থান থেকে একটু সরে এসে যদি তালিকাটা প্রণয়ন করে নেওয়া যায় তাহলে সেইভাবে কাজ করছে। আমরাও কাজ করছি এটা নিয়ে এখন, যে যত তাড়াতাড়ি সম্ভব এই তালিকাটা তৈরি করে হেরিটেজ কমিটিকে দিয়ে দেওয়া। বগুড়া থেকে ঘুরে আসছি, আমাদের সহকর্মীর কাছে যাচ্ছি। বিলু, আমরা জানি যে মহাস্থানগড়ের এই স্থাপনায় এগুলো সংরক্ষণের জন্য আপনিও একটা রিট করেছিলেন, আপনারা করেছিলেন, সেটির সর্বশেষ অবস্থা কি? এটা আসলে একটা হিউম্যান অর্গানাইজেশনের পক্ষ থেকে রিটটা করা হয়েছিল এবং সেখানে আমরাও ইনভলভ হয়েছিলাম। তো সেই রিটে কিন্তু হাইকোর্ট সরকারকে পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছে মহাস্থানগড়কে কিভাবে রক্ষা করতে হবে, কোন কোন এলাকাকে সংরক্ষিত করতে হবে, এবং সেখানে কোনো ধরনেরই স্থাপনা আর করা যাবে না প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরামর্শক্রমে অথবা তাদের অনুমতি বাদ দিয়ে। কিন্তু এখানে এখন যেটা হয়েছে যে প্রতিনিয়তই সেখানে কিন্তু পাকা বাড়ি হচ্ছে। আমি কয়েকদিন আগেও সেখানে গিয়েছি, দেখছি খুবই সুন্দর সুন্দর বাড়িঘর সেখানে তৈরি করা হয়েছে। অন্যদিকে কিন্তু এই যে প্রাচীন দেয়াল যেগুলোকে বলছেন, বসতির যেগুলো চিহ্ন আছে প্রাচীন বসতির, সেগুলো কিন্তু ভেঙে নিয়ে গিয়ে কেউ টয়লেট বানাচ্ছে, কেউ বাড়ির আঙ্গিনার বিছিয়ে দিচ্ছে। মানে সব মিলিয়ে এখানকার অবস্থা হাইকোর্টের নির্দেশনার পরে যে খুব বেশি চেঞ্জ হয়েছে আমার কিন্তু তা মনে হচ্ছে না। এর মূল কারণটা যেটা হয়েছে যে জনবল একটা বিষয়, আর একটা বিষয় হলো যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরই কিন্তু খুব বেশি সচেতন নয় এই জায়গাটার বিষয়ে, অথচ এটা কিন্তু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। জেলা প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে বা তাদের সদিচ্ছাটা কতটা? স্থানীয় প্রশাসনের যেটা বিষয় আমি দেখতে পাই সেটা হলো যে যদি তাদের নজরে কেউ কখনো আনে তখন এখনকার যে প্রশাসন কিছুটা গুরুত্ব দেয়, কিন্তু এর আগে যে প্রশাসন ছিল, আপনি ইফতেখারুল ইসলাম খান যিনি ডিসির দায়িত্বে ছিলেন, তিনি কিন্তু এখানে একটা গুপ্ত আমলের স্ট্রাকচার ভেঙে সেখানে 5 তলার ভিত দেওয়ার চেষ্টা করছিলেন, যেটা পরে হাইকোর্টের নির্দেশে বন্ধ হইতে হয়েছিল এবং তাকে কিন্তু সেই সময় এর জন্য হাইকোর্টে গিয়ে জবাবদিহিতার মধ্যেও পড়তে হয়েছিল। এই অবস্থার পরেও কিন্তু যে খুব বেশি চেঞ্জ হয়েছে তা না, প্রশাসনের নজরে আনলে সেখানে কাজ হয়তো কখনো কখনো থামে। অবশ্যই ধন্যবাদ বিলু আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার কাছে হ্যাঁ অবশ্যই বলতে যাচ্ছে যে উনি যে হাইকোর্টের যে রায়ের কথাটা বললেন, এই রায়ের পরে হ্যাঁ চেঞ্জ যে খুব একটা হয়েছে আমি বলবো না। যে সকল নির্দেশনা হাইকোর্টের রায় ছিল সেই অনুযায়ী আমরা অনেকগুলো মানে মহাস্থানগড়ের কয়েকশো একর জায়গা আমাদের অ্যাকোয়ার করতে হবে। আমরা গত 2 অর্থ বছর মিলে 5 একর মালিকানাধীন যে জায়গাগুলো, কারণ ওই জায়গাগুলো আমি যদি অ্যাকোয়ার না করি আমি কিন্তু পুরোপুরি প্রোটেক্ট করতে পারছি না। কারণ যিনি জমির মালিক তিনি ভাবছেন যে আমি তো আমার বাড়ি, আমি এটা ভেঙে বাড়ি করলাম বা টয়লেট বানালাম,
সে তো তার সেই রাইটে সে করতে চায়, কিন্তু আমি যদি অ্যাকোয়ার করে নিতে পারি তখন আমার রাইটটা প্রতিষ্ঠিত হয়। কিন্তু অ্যাকোয়ার করার জন্য আমি 5 একর, এই গত 2 বছরে আমি রায়ের পরে 5 একর জায়গা মানে অ্যাকোয়ার করার মতন টাকা পেয়েছিলাম, আর বাকিটা এখন পর্যন্ত আমি কোনো টাকা পাইনি বলে করতে পারছি না। এখন এই সুতরাং এখানে আবার সেই বাজেট প্রসঙ্গে চলে আসে, আর লোকবল তো আছে। তারপর এই যারা ঘরবাড়ি করছে, যেটা উনি বললেন যে আইন অনুযায়ী আমাদের অনুমতি ছাড়া তারা কেউ কোনো বাড়িঘর করতে পারবে না, কথাটা ঠিকই, কিন্তু আমার কোনো কিন্তু সেই রকম কোনো আইন শৃঙ্খলা বাহিনীর যে খুব যে আমি একটা সাহায্য পাচ্ছি তা না। তাদের কাছে যে খবর দিলে পর তারা আসে। হ্যাঁ, অবশ্যই চাচ্ছি। আমাদের লোকজন এমন সময় হয় যে তারা যখন বাধা দিতে যায়, স্থানীয় লোকজন বাধা দেয় তাদেরকে, এমনকি গায়ে হাত তোলার মতন ঘটনাও ঘটেছে। তারপর হয়তো প্রশাসনের কাছে গেলে হয়তো ওই রকম কোনো সিচুয়েশন সৃষ্টি হলে তখন স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী আসেন, তারা সহায়তা করেন, কিন্তু সবসময় তাদেরকে আমরা পাই না। এটা আমি এটাও বুঝি যে স্থানীয় থানার পক্ষে এত বেশি নানা রকম ঝামেলা থাকে, তারা আমাদের সাইড পাহারা দেওয়ার মতো তাদেরও জনবলের সেই চলে আসে, তারাও সেই জনবল, তারা একই কথা বলে যে আমার এত লোক বল নাই যে আপনার ওই প্রত্যেক সাইড পাহারা দেওয়ার জন্য আমি এত লোক পাঠাবো। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আরো আলোচনা হবে। নিচ্ছে একটা বিরতি, সাথে থাকুন।